নমস্কার। ভারতীয় হোমিওপ্যাথিক সমাজের প্রতিটি কার্যকর্তা এবং আজকের ওয়েবিনারে উপস্থিত সকল হোমিও চিকিৎসক, ছাত্র ও হোমিও অনুরাগীবৃন্দ, দেখুন, কিছুদিন আগেই আমাদের এই হাইপারগ্লাইসেমিয়া নিয়ে কিছু আলোচনা হয়ে গেছে, সেটা সঞ্চালিকা প্রথমেই উপস্থাপন করলেন। তারপরেও আমাদের মনে হয়েছে যে বিষয়টা নিয়ে আরও বেশি চিকিৎসকের মহলে, ছাত্র মহলে আমাদের আলোচনাটা, আমাদের চিন্তাভাবনাটা ছড়িয়ে দেওয়া খুব প্রয়োজন আছে। সেই উপলক্ষে আজকের এই বিশেষ ওয়েবিনারটা আয়োজন করা হয়েছে। আমরা এও আলোচনা শুনলাম যে হয়তো একটা এপিসোডে বা একটা দিনে এই আলোচনাটা পূর্ণ হবে না, ফলে হয়তো এক দুটো আরও দিন লাগতে পারে এই আলোচনা। ফলে আমি আলোচনাটা খুব ফাস্ট করব না, একটু ধীরে ধীরে বিষয়টা খুব সহজবোধ্য যাতে হয় সেরকমভাবে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আজকে যে সুভাষিতম পাঠ হলো, এই পাঠের আমার আলোচনার অনেক সুবিধা হয়ে গেল। যখন এই হাইপারগ্লাইসেমিয়া অ্যান্ড ইটস হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ এই নিয়ে আমরা বিভিন্ন জায়গায় সূচনা করছিলাম, সবাইকে আর আমাদের ওয়েবিনারে আসার আমন্ত্রণ জানাচ্ছিলাম, অনেকে সরাসরি প্রশ্ন করছিলেন যে হোমিওপ্যাথ ডাক্তাররা আবার ডিজিজ নিয়ে এত ভাবছে কেন। আজকে সুভাষিতম একদম পরিষ্কারভাবে যেটি কেন্ট কথাটা আমাদের সামনে তুলে ধরলেন যে আমাদের হোমিওপ্যাথ ডাক্তারদের এই সংকীর্ণতা, এই বদ্ধমূল ধারণায় আঁকড়ে থাকলে হবে না যে শুধুমাত্র মেডিকেল নলেজ, হোমিওপ্যাথি দর্শন, ফিলোসফি, রেপার্টারি আর এই কটা জায়গাতে আমাদের সীমাবদ্ধতাকে আটকে রাখা। তাহলে আর কলেজগুলোতে এত কষ্ট করে প্যাথোলজি, ফিজিওলজি, মেডিসিন, সার্জারি, গাইনি এই ধরনের অ্যালাইড সাবজেক্টগুলো পড়ার প্রয়োজন হতো না যদি আমরা শুধুমাত্র এই মেডিকা এবং হোমিওপ্যাথি দর্শন, রেপার্টারি এইগুলোর ওপরই আর বেশ করে আমরা চিকিৎসা করতে চাই। তাহলে হয়তো কিছু সাধারণ রোগীকে আমরা ভালো রাখতে পারবো, কিন্তু যেখানে জটিল কেস, যেখানে যে কেসগুলো আর লাইফস্টাইল ডিজিজ আমাদের সামনে চলে আসছে, হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, হাইপোগ্লাইসেমিয়া, আজকে যে বিষয়টি আমাদের আলোচনা আছে হাইপারগ্লাইসেমিয়া, এই ধরনের জটিল কেসগুলো কিন্তু বা লাইফস্টাইল ডিজিজগুলো কিন্তু আমরা খুব সুফল দিতে পারবো না। দেখুন, বিষয়টা আর একটু নিম পাতার মতন তেতো লাগলেও বিষয়টা কিন্তু সত্যি যে ডায়াবেটিস কেস করতে গিয়ে বহু হোমিওপ্যাথি ডাক্তাররা কিন্তু হিমশিম খান এবং তারা কম্প্রোমাইজের রাস্তা ধরেন। তারা অ্যালোপ্যাথির সঙ্গে কেউ বলে হোমিওপ্যাথি চলুক, কেউ হয়তো সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশান করে হোমিওপ্যাথি ধারাতেই চিকিৎসা করতে থাকেন, কিন্তু 70 to 80% কেস তারা কিন্তু আর সারা জীবন হোমিওপ্যাথির মধ্যে তাদেরকে রাখতে পারেন না। কেস নষ্ট হয়ে যায়, কেস খারাপের দিকে চলে যায়। তাই হাইপারগ্লাইসেমিয়া কেসটা আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো আমাদের কিছু কিছু জায়গায় আরও মডিফিকেশান করলে আমরা কেসগুলোকে সহজে আয়ত্তে আনতে পারবো। সেই কারণে হাইপারগ্লাইসেমিয়াকে আমরা আরও বিশেষ করে একটা ফোকাস করে আর এই ধরনের লাইফস্টাইল ডিজিজগুলোকে সামনে আনার চেষ্টা করতে থাকব। দেখুন, এই আলোচনার প্রথমেই আমি কয়েকটা জায়গা তুলে ধরার চেষ্টা করব যে যদি আমরা শুধুমাত্র একটা রোগীর মাজমেটিক স্ট্যাটাস আর শুধুমাত্র চরিত্রগত লক্ষণগুলোকেই ধরে চিকিৎসা করতে থাকি তাহলে অনেক সময় কিছু কিছু জায়গায় আমাদের ভুল হয়ে যায় ম্যানেজমেন্টের ক্ষেত্রে। লাইফস্টাইল ডিজিজ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ম্যানেজমেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু লাইফস্টাইল ডিজিজ নয়, যে কোনো অ্যাকিউট এবং ক্রনিক কেস, সেই কেসগুলোতে যদি ম্যানেজমেন্ট সঠিক না করতে পারি আমরা, তাহলে কিন্তু সেই অ্যাকিউট কেস এবং ক্রনিক কেসগুলো আমরা কিন্তু উপযুক্ত ওষুধ দেওয়া সত্ত্বেও রোগীর আরোগ্য নিশ্চিত করতে পারবো না। ধরুন, একটা অ্যাকিউট কেস প্রচণ্ড বৃষ্টিতে ভিজে
আর তার গা হাত পা ব্যথা হয়েছে, ম্যাজ করছে গা হাত পা, তার জ্বর হয়েছে, তার রাস্টাক্সের মতন সমস্ত সিমটমস নিয়ে আপনার কাছে এসছে, আপনি রাস্টাক্স প্রয়োগ করেছেন এবং যেই জ্বর বৃদ্ধি হচ্ছে তার মাথায় জলপট্টি, মাথা ধুয়ে দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু আমরা এই ধরনের রাস্টাক্স ওষুধের রোগীগুলোকে আরোগ্যের রাস্তা দেখাতে পারবো না। কারণ যেখানে কজ একটা ওভার রেঞ্জ বা বেশি জল ব্যবহার হওয়ার জন্য বা বৃষ্টিতে ভেজার জন্য, জলের জন্য ঠান্ডা লেগে তার জ্বর এসছে, সেখানে জল ব্যবহার করলেই সেই রোগের কজকে আমরা কিন্তু আরও এক্সাইট করছি এবং আমাদের রোগ কিন্তু আরোগ্য ওখানে ঘটবে না, ওখানে অবস্ট্যাকল হয়ে যাবে ম্যানেজমেন্টের জায়গা। ঠিক সেরকমই ডক্টর জেন কাঞ্জিলাল একটা অ্যাজমার কেসকে প্রেসক্রিপশান করলো 1 গাড়ি খড়। মানে যে ড্যাম বেসমেন্টে শুয়ে বেসমেন্টে দীর্ঘদিন থাকার ফলে একজন রুগী অ্যাজমা নিয়ে আমাদের কাছে এসছে, তার ওই মেনটেনিং কজ, সেই মেনটেনিং কজটাকে যদি না সরানো যায়, যতই আমরা তাকে অ্যান্টি মায়াজমেটিক চিকিৎসা করি, তার চরিত্রগত লক্ষণগুলোকে নিয়ে ওষুধ দিই, রুগীকে কিন্তু আরোগ্যের পথ দেখানো যায় না। ফলে এই মেনটেনিং কজ বা এই কজা অকেশনালিস, যেগুলো কারণ, রোগের কারণকে আমরা ধরি, সে সূক্ষ্ম হোক স্থূল হোক, সেই কারণকে যদি আমরা প্রশমিত না করতে পারি, সেই কারণকে যদি আমরা রোগী থেকে সরাতে না পারি, তাহলে কিন্তু রোগকে আরোগ্য দেওয়া শক্ত হয়ে যায়। সেই কারণে আমরা ডায়াবেটিস আলোচনা শুরু করব, আর তার সাধারণ ক্যারেক্টারিস্টিক সিমটমস বা ডায়াবেটিস যে ক্লিনিক্যাল ফিচার, এসব সাধারণ বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি আলোচনায় ঢুকবো না, আলোচনা করব পরে পরে, কিন্তু এগুলো আমরা সকলেই জানি, যারা চিকিৎসা করছে তারা জানি ডায়াবেটিসের কী কী লক্ষণ নিয়ে আসে। ফলে এই সাধারণ বিষয়গুলো নিয়ে আমি প্রথমেই আলোচনাতে ঢুকবো না। আমি একদম প্রথমেই ঢুকে যাব যে আমরা ব্লাড সুগার যখন কেস একটা আমাদের সামনে আসে, আমাদের চিন্তাভাবনা কীরকম পরিবর্তন হয়ে যায়, সেইখান থেকে আমি শুরু করতে চাইছি। ধরুন, যেই রক্ত পরীক্ষা করে আমরা দেখলাম কোনো একজন ব্যক্তির ব্লাড সুগার লেভেল পিপিতে 180 বা 200 এরকম কাছাকাছি চলে এসছে, আমাদের মাথায় সঙ্গে সঙ্গে একটা চিন্তা তৈরি হয়ে যায় যে আমাদের শরীরের বোধহয় ইনসুলিন ভালো করে সিক্রেশন হচ্ছে না, ইনসুলিন ডেফিসিয়েন্সি হচ্ছে, সেই জন্য সুগার লেভেল বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা কিছু তার চরিত্রগত লক্ষণগুলোকে কেন্দ্র করে হয়তো ওষুধ দিলাম, দেওয়ার পরে যদি দেখা যায় না ভালো হচ্ছে না, ঠিক সুগার লেভেলটা নামছে না, ব্লাডের সুগার লেভেলটা ওরকম ধরনেরই রয়ে আছে, তাহলে আমরা আর খুব বেশি রিস্ক নিই না। কারণ আমরা জানি ডায়াবেটিস একটা প্রোগ্রেসিভ ডিজিজ। এই ডিজিজে যদি আমরা হাইপারগ্লাইসেমিক অবস্থায়, সুগার লেভেল অনেক বেশি অবস্থায় দীর্ঘদিন পেশেন্টকে রেখে দিই, তার আস্তে আস্তে ফাইনার্স অর্গানগুলো, কিডনি, চোখ, এইসব জিনিসগুলো নষ্ট হয়ে যায়। ফলে আমরা সেফ সাইডভাবে তাদেরকে অ্যালোপ্যাথ ডাক্তারের কাছে ঠেলে পাঠিয়ে দিই। অ্যালোপ্যাথ ডাক্তাররা কী করেন? অ্যালোপ্যাথ চিকিৎসকরা বেসিক্যালি DTP4 ইনহিবিটর আর GLP-1 অ্যাগনস্টিক, এই 2 ধরনের ওষুধ দিয়ে তারা চিকিৎসা শুরু করে। এই দুটো ধরনের ওষুধের কাজ কি? এই 2 ধরনের ওষুধ কাজ প্রধানত দুটি। একটা হচ্ছে এরা প্যানক্রিয়াসকে গিয়ে চাবুক মারিয়ে নিগড়ে ইনসুলিন সিক্রেশনকে বাড়িয়ে দেয়, আর 2 নম্বর হচ্ছে এরা ডাইজেশন রেটকে আর খুব হারে কমিয়ে দেয়। ফলে আমাদের খিদে কমতে থাকে, আর এদিকে ইনসুলিনকে চাবুক মেরে মানে প্যানক্রিয়াসকে চাবুক মেরে ইনসুলিন তৈরি করার জন্য আর ব্লাডের সুগারের লেভেলটা ধীরে ধীরে কমতে শুরু করে। তা আমরা ভাবি, বাহ, খুব সুন্দর ব্যাপার হয়ে গেল, আমরা ওষুধ খেলাম আর সঙ্গে সঙ্গে আমাদের সুগার লেভেল 180-200 কাছাকাছি ছিল, নেমে গিয়ে একদম নর্মাল রেঞ্জে চলে এলো, আমরা খুব আনন্দে থাকি যে সুগার তো নর্মাল হয়ে গেছে। এইখানে কিন্তু বিপদের সূত্রপাত। আমাদের এই বিষয়টা আমি খুব গুরুত্ব সহকারে আর সবার কাছে রাখার চেষ্টা করছি যে এইখান থেকে কিন্তু বিপদের সূত্রপাত আপনি করলেন। প্যানক্রিয়াসকে নিগড়ে আর আপনি ইনসুলিন বার করছেন এই ধরনের DTP4 ইনহিবিটর দিয়ে আর GLP-1 অ্যাগনস্টিক ওষুধ দিয়ে। আদৌ কি আপনার শরীরে ইনসুলিনের কম হচ্ছে, এইটা কিন্তু আমরা না জেনেই আর প্যানক্রিয়াসকে চাবুক মেরে ইনসুলিন তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ি। এই ঘটনা চলতে চলতে একটা সময় এই চাবুক মারতে মারতে আর প্যানক্রিয়াস হাঁপিয়ে যায়, এক্সস্টেড হয়ে যায়।
তখন সে কিন্তু আর ইনসুলিন তৈরি করতে পারে না, বলে আমি আর কিছু করতে পারবো না। তখন ওই DTP4 ইনহিবিটর বা GLP-1 অ্যাগনস্টিক যে ওষুধগুলো অ্যালোপ্যাথ ডাক্তাররা দেন, সেই ওষুধ দিয়েও আর সুগার কন্ট্রোল আপনার হচ্ছে না। তখন তারপরেও দেখা যাচ্ছে সুগার লেভেল আপনার বেড়ে যাচ্ছে। তখন ডাক্তারবাবু কী করবেন, যে ইনসুলিন এবার নাও, ডাইরেক্ট ইনসুলিন প্যানক্রিয়াস আর ইনসুলিন সিক্রেশন করতে পারছে না, ফলে আপনি সরাসরি এবার ইনসুলিন নাও। ইনসুলিন নিয়ে আবার আপনার ব্লাড সুগার লেভেলটাকে কমানোর চেষ্টা করা হয়। এইবার আমি কেন বললাম যে এটাই আমাদের আর খুব ক্ষতিকর স্টেজ শুরু হচ্ছে, সেই বিষয়টাকে আমি আপনাদের সামনে ধীরে ধীরে উপস্থাপন করব। একটু মন দিয়ে শুনবেন, আশা করি বিষয়টাকে, যদিও জটিল, আমি একটু বিষয়টাকে খুব সহজ করে আপনার সামনে উপস্থাপন করার একটু চেষ্টা করব। দেখুন, হাইপারগ্লাইসেমিয়া আমরা সকলে জানি যে এটা দুটো ধরন আছে, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের ব্লাড সুগার লেভেল বেশি থাকে। তাহলে আমাদের যখন ব্লাড সুগার লেভেলটা বেশি হয়ে যাচ্ছে, সেটা টাইপ 1 না টাইপ 2 কোনটা? এই টাইপ 1 আর টাইপ 2 সম্বন্ধে আমাদের একটুখানি ধারণা হয়তো অনেকেরই আছে, কিন্তু ডায়াবেটিসকে বুঝতে গেলে এই দুটো ধারণা যদি আমাদের কাছে স্বচ্ছ না হয়, তাহলে বোঝা কিন্তু খুব শক্ত। ফলে এই দুটো বিষয় নিয়ে আমি ছোট্ট দু একটা কথা বলবো। যে আমরা সকলেই জানি টাইপ 1 ডায়াবেটিস মানে এইখানে ইনসুলিন সিক্রেশনই হচ্ছে না, ইনসুলিন তৈরি হচ্ছে না, শরীরের মধ্যে ইনসুলিন কম। এই জন্য এই ডায়াবেটিসকে আমরা বলি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। অর্থাৎ ইনসুলিন শরীরে কম, ইনসুলিন ছাড়া ব্লাড সুগার কখনোই কমানো সম্ভব নয়। কেন হয় না, অনেক সময় ছোট বয়সে যখন ধরুন ম্যালফরমেশন অফ প্যানক্রিয়াস বা প্যানক্রিয়াস ইনঅ্যাক্টিভিটি অথবা রুডিমেন্টারি বিটা সেল, এই ধরনের ছোটোবেলা বা ডিফেক্টিভ বিটা সেল, এই ধরনের কারণের জন্য ছোটোবেলায় আমরা অনেকেই হয়তো চিকিৎসা করতে গিয়ে পাবো 4 বছর 5 বছর, আর ব্লাড টেস্ট করে দেখা যাচ্ছে সুগার লেভেল প্রচুর 300-400 সুগার, আর ইনসুলিন তাদেরকে ছোটোবেলা থেকে ইনসুলিন দেওয়া হচ্ছে। তারপরও বড় বয়সে গিয়ে দেখা যাচ্ছে তার আর সুগার লেভেলকে কন্ট্রোলে রাখা যাচ্ছে না। দ্যাট ইজ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। জন্ম পর থেকেই তার বিটা সেল বা প্যানক্রিয়াসের মধ্যে কোনো রকম গণ্ডগোলের জন্য আর তাদের ইনসুলিন লেভেল শরীরে কম আছে, এটা হলো টাইপ 1। এই সংখ্যা কিন্তু খুব কম, অল্প। আমরা সচরাচর যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ মন দিয়ে শুনুন, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। কথার মধ্যে এর উত্তর আছে, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। অর্থাৎ এই ডায়াবেটিস মেলাইটাসে ইনসুলিন আপনার শরীরে কম নেই। সবাই প্রশ্ন আসতে পারে, বাবা ইনসুলিন কম নেই তাহলে আমার সুগার লেভেলটা কেন এত বেশি হয়ে যাচ্ছে, সুগার লেভেলটা বেশি কেন? সেটাই কিন্তু আজকে আমাদের একটু ভালো করে বুঝতে হবে। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই প্রথমে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, আর সেখানে আমরা ওই ধরনের ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াতে খাওয়াতে প্যানক্রিয়াসকে চাবুক মারতে মারতে আর সেটাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে ট্রান্সফার করে দিই। তখন হয়ে যায় সেটা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ তখন আর প্যানক্রিয়াস ইনসুলিন বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন করতে পারছে না। মানে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসকে আমরা নিজেরা আমাদের অজ্ঞতার জন্য বা অ্যালোপ্যাথি চিকিৎসার প্রসেসের মধ্যে চলতে গিয়ে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে রূপান্তরিত করে দিই। এবার অবশ্যই আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এই বিষয়টা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, মানে ইনসুলিন শরীরে কম নেই, ইনসুলিন শরীরে যথেষ্ট আছে, তা সত্ত্বেও কী করে ডায়াবেটিস হচ্ছে সেই বিষয়টা একটু বুঝে নেবার জন্য। দেখুন, এই বিষয়ে প্রথমেই আমাদের জানতে হবে 1989 সালের আগে এই ধরনের কনসেপ্ট কিন্তু আমাদের চিকিৎসা জগতে ছিল না। তখন ডায়াবেটিস মেলাইটাস ছিল। 1989 সালের পর থেকে ডক্টর জিরান রিভান প্রথম এই ডায়াবেটিসকে টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হিসেবে ডিভাইড করেন। ফলে জিরান যে এই ডিভিশনটা করলো, জিরানের কনসেপ্টটা আমাদের প্রত্যেকের কিন্তু বোঝা দরকার, তাহলে ডায়াবেটিস চিকিৎসা কিন্তু আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। ডক্টর জিরান কী করলেন,
উনি ডায়াবেটিসটাকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য ইনসুলিনের ভূমিকাটাকে ভালো করে তুলে ধরলেন। ইনসুলিনটার কাজ কী বললেন, দেখো ইনসুলিন হচ্ছে আমাদের শরীরে একটা মিডিয়েটার। এ কী করে না, শরীরে যখন আমরা কোনো কার্বোহাইড্রেট খেলাম, সেই কার্বোহাইড্রেটটা গ্লুকোজে ট্রান্সমিট হলো, মানে চিনিতে ধরুন ট্রান্সমিট হলো, হয়ে রক্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার সেই রক্ত থেকে গ্লুকোজটাকে নিয়ে সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার কাজটা শুধু করে ইনসুলিন। তাহলে আমরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারলাম, আমাদের শরীরে যদি ইনসুলিন কম থাকে তাহলে এই রক্তের সুগারটা, চিনিটা আর সেলের মধ্যে ঢুকতে পারে না, ফলে রক্তের সুগার বেড়ে যায়। কিন্তু রক্তে ইনসুলিন যদি সাফিসিয়েন্ট থাকে তাহলেও একটা সময় আসে যে সময় ইনসুলিন আর ওই সুগারটাকে সেলের মধ্যে ঢোকাতে পারে না। এই অবস্থাটা কখন তৈরি হয়, এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে ঠিক করে। ধরুন ইনসুলিন তো একটা রক্ত থেকে সুগার নিয়ে সেলের মধ্যে ঢোকাচ্ছে। সেল করছে কি, ক্রেবস সাইকেল আমরা পড়েছি সকলেই, ক্রেবস সাইকেলের মাধ্যমে ওই সুগারটাকে আর এটিপিতে মানে এনার্জিতে ট্রান্সমিট করছে। সেই এনার্জি আমাদের প্রতিদিন খরচা হয়ে যাচ্ছে, আমাদের আবার এনার্জির প্রয়োজন হচ্ছে, আমরা আবার সুগার মানে চিনি বা গ্লুকোজ আমরা সেলের মধ্যে নিয়ে আসছি। যখন অতিরিক্ত পরিমাণের সুগার আমাদের সেলের মধ্যে চলে যায়, ইনসুলিন অনেক সুগার নিয়ে এসে সেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সেল ভাবছে আমার আজকের মতন যথেষ্ট পরিমাণ এটিপি তৈরি হয়ে গেছে, এটিপিতে খরচা করতে হবে। খরচা যদি না করা হয় তাহলে তো আর নতুন করে চিনির প্রয়োজন হয় না, গ্লুকোজের প্রয়োজন হয় না। সেল দেখলো আমার আর গ্লুকোজের প্রয়োজন নেই, সেল একটা হালকা করে দরজা বন্ধ করে দিল যে আমার আর গ্লুকোজ দরকার নেই। কিন্তু এইদিকে রক্তের মধ্যে আমরা খেয়ে যাচ্ছি, রক্তের মধ্যে সুগার বা গ্লুকোজ বাড়ছে, ইনসুলিন দেখছে যে সেলের মধ্যে সে আর ঢুকতে পারছে না। তখন সে করলো কি, প্যাঙ্ক্রিয়াসকে গিয়ে জানালো যে আমার সুগার বেড়ে যাচ্ছে, সেল দরজা বন্ধ করে দিয়েছে, সেল আর সুগার নিচ্ছে না। তখন প্যাঙ্ক্রিয়াস এক ঝটকায় অনেকখানি সুগার আবার বার করে দিল। তখন এই ইনসুলিন বার করে দিল। সেই ইনসুলিন আবার এক গাদা ইনসুলিন এসে রক্তের মধ্যে বেশি করে সুগার নিয়ে ওই সেলের দরজাকে ভেঙে আর সেলের মধ্যে আরও কিছু সুগারকে ঢুকিয়ে দিল। এই কাজ যখন চলছে তখন আস্তে আস্তে আমাদের শরীর মোটা হচ্ছে, শরীর ফুলছে, সেলের মধ্যে বেশি বেশি করে সুগার ডিপোজিশন হচ্ছে, সে সুগারকে খরচা করছে না, আমরা পরিশ্রম করছি না, খাটছি না, সুগারটা জমা হচ্ছে। জমা হতে হতে সেল দেখছে আর সুগার নিতে পারবো না, আমি হাঁসফাঁস করছি, সেল তখন আরও শক্তিশালী আর রেজিস্ট্যান্স তৈরি করলো। এইটাকে আমাদের মেডিকেল ভাষায় বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। সেল ইনসুলিনকে আর ঢুকতে দিচ্ছে না, জোর করে বাধা দিয়ে দিচ্ছে। সেলের মধ্যে যথেষ্ট পরিমাণ সুগার আছে, গ্লুকোজ আছে, এটিপি যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু আমরা খরচা করছি না, আমাদের শক্তি আমরা খরচা করছি না, আমরা ঘরে বসে সারাক্ষণ সময় কাটাচ্ছি, দৌড়ঝাঁপ নেই, কাজকর্ম কম, বেশিরভাগ টেবিল ওয়ার্ক করছি, ফলে আমাদের শক্তি ক্ষরণ যেটা হয় খরচা হচ্ছে না, ফলে সেলের আর দরকার পড়ছে না, সেল আইনহাই করছে, ভাবছে আমাকে আর কেউ যেন ভেতরে আর চিনি না ঢোকায়। এমতো অবস্থায় আমরা করলাম কি, আর ওই অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে আরও বেশি করে ইনসুলিন ক্ষরণ করালাম, করে আরও বেশি করে ইনসুলিন এসে আরও চিনিগুলোকে রক্ত থেকে নিয়ে জোর করে সেলের মধ্যে ঢোকাতে শুরু করল। ফলে কি হচ্ছে, সেল রেজিস্ট্যান্সটা ক্রমশ বাড়ছে, বাড়তে 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 একসময় টোটাল রেজিস্ট্যান্স করে দিচ্ছে, মানে সেল আর এক ফোঁটা নেবে না কিছু, ইনসুলিনকে একদম টোটাল রেজিস্ট্যান্স করে দিচ্ছেন। তখন যথেষ্ট পরিমাণ আর ব্লাডের মধ্যে সুগারও পাওয়া যাবে, মানে ব্লাড সুগারও বেশি, আর তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা প্রায়শই অবজ্ঞা করি, অ্যালোপ্যাথ ডাক্তাররাও দেখবেন খুব একটা করতে চায় না, সেটা হচ্ছে ব্লাড ইনসুলিন। ব্লাড ইনসুলিন যদি আমরা তখন টেস্ট করি তাহলে দেখব ব্লাড ইনসুলিন কিন্তু আমাদের রক্তে সাফিসিয়েন্ট, ব্লাড ইনসুলিন সাফিসিয়েন্ট রয়েছে, ব্লাড সুগারও সাফিসিয়েন্ট, কিন্তু আমার সুগার লেভেল রক্তে সবসময় বেশি। তার মানে এই বিষয়টা যেটা তৈরি হলো, এটা কিন্তু টোটাল বিষয় হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য তৈরি হচ্ছে। এইটাই হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। তার মানে এই জায়গা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম
যে আমাদের শরীরে ইনসুলিন সাফিসিয়েন্ট আছে, তারপরেও ব্লাড সুগার লেভেল বেশি, তার মানে আমাদের সেল ইনসুলিন রেজিস্ট্যান্স করে বসে আছে, আমাদেরকে আর সে রক্ত থেকে সুগার নিতে চাইছে না, সেলই নিতে চাইছে না। আর আমরা ইনসুলিনকে আরও ক্ষরণ করানোর জন্য ইনসুলিন প্যাঙ্ক্রিয়াসকে DTP4 ইনহিবিটর বা অ্যাগনস্টিক দিয়ে আরও বেশি স্টিমুলেট করে যাচ্ছে। ক্ষতির জায়গাটা এইখানে সূত্রপাত। এবার দেখুন, আমাদের সাধারণভাবে রক্তের ইনসুলিনের মাত্রা যদি 2.5-এর নিচে না হয়, 2.5-এর যদি নিচে হয় তাহলে জানতে হবে আমাদের ইনসুলিন ইনসাফিসিয়েন্সি হচ্ছে, কম হচ্ছে। কিন্তু ব্লাড ইনসুলিনের মাত্রা যদি রক্তে 2.5-এর ওপরে থাকে তাহলে জানতে হবে আমাদের প্যাঙ্ক্রিয়াস কিন্তু ঠিক কাজ করছে। প্যাঙ্ক্রিয়াস যে পরিমাণে ইনসুলিন সিক্রেশন করার কথা সেই পরিমাণে ইনসুলিন সিক্রেশন করে যাচ্ছে, কিন্তু আমরা সেল রেজিস্ট্যান্সকে কীভাবে কমাবো সেই ম্যানেজমেন্টটা করতে পারছি না। দেখুন, একটা কম বয়সের ছেলে বা মেয়ে তারা যখন যে ধরনের খাবার খেয়ে অভ্যস্ত বা যে ধরনের খাবার খায়, তাদের পরিশ্রমের হারটা চিন্তা করুন। তারা স্কুলে যাচ্ছে, মাঠে যাচ্ছে খেলতে, বা কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত আছে, পড়াশোনার চাপ প্রেশার রয়েছে, তারা যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে তারা সবসময় রয়েছে, সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকার জন্য সেলের মধ্যে কিন্তু এটিপি প্রয়োজন তৈরি হচ্ছে। তারা যে ধরনের খাবার খাচ্ছে তাতে সেই খাবারটা তাদের সেল নিয়ে নিচ্ছে, সুগারগুলো সেই মানে রক্তের মধ্যে সেই সুগারটা ইনসুলিনের মাধ্যমে সেলে পৌঁছানো সহজ হয়ে যাচ্ছে, কারণ তাদের এনার্জিটা খরচা হচ্ছে। কিন্তু যখন বয়স 30-অর্ধ 40-অর্ধ হয়ে যাচ্ছে, আমাদের কাজ করার ক্ষমতা কিন্তু কমছে। আমরা বেশিরভাগ টেবিল ওয়ার্ক করছি, আমরা বসে বসে বেশি সময় কাটাচ্ছি, আমাদের শারীরিক শ্রম কমছে। আর যত শারীরিক শ্রম কমছে আমাদের এনার্জি তত বেশি স্টোরেজ হয়ে যাচ্ছে সেলের মধ্যে। সেল কিন্তু তখন আর নতুন করে খাদ্যের থেকে তৈরি মানে কার্বোহাইড্রেট খাবার থেকে তৈরি হওয়া গ্লুকোজকে সেলের মধ্যে নিতে চাইছে না। ফলে সেল রেজিস্ট্যান্স বাড়ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে, আমাদের সুগার বাড়ছে। তাহলে আমরা যদি সেখানে প্যাঙ্ক্রিয়াসকে স্টিমুলেট করি আর সেলের এনার্জিটাকে খরচা না করি, আমাদের কিন্তু ম্যানেজমেন্টের সবচেয়ে বড় ভুলটা এইখানে তৈরি হয়। আমাদের কিন্তু সেলের এনার্জিটাকে খরচা করতে হবে সেলের মধ্যে, আর ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমাতে হবে, তবেই কিন্তু একমাত্র টাইপ 2 ডায়াবেটিস অর্থাৎ নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসে আমরা কিছুটা হলেও উপকার করতে পারব। তাহলে এখান থেকে আমরা দুটো বিষয় একদম পরিষ্কার করে নিতে পারি যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যে কেসগুলো আমরা দেখছি তাদের মধ্যে দুটো কজেটিভ ফ্যাক্টর আমাদের মধ্যে, মানে দুটো বিষয়কে আমাদের নজর রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের যেন শরীরের শক্তি ক্ষয় করার মতন শারীরিক শ্রম যেন আমরা করি। শারীরিক শ্রম হলে শরীরের সেলের শক্তি ক্ষয় হবে, সেল আবার ইনসুলিনকে জায়গা করে দেবে যে আসো তুমি সুগারগুলো রক্ত থেকে নিয়ে সেলের মধ্যে দাও। ফলে শারীরিক শ্রম একটা দিক, আর আরেকটা দিক হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। আমরা যদি খাদ্যের নিয়ন্ত্রণ না আনি, আমাদের সেল চাইছে না আর সুগার ঢুকুক, আর আমরা প্রচুর পরিমাণে আর নতুন নতুন কনসেপ্ট আবিষ্কার করছি, করে কেউ বলে 2 ঘন্টা ছাড়া ছাড়া খেয়ে যাও, কেউ বলে আধ ঘন্টা ছাড়া ছাড়া কিছু খেয়ে যাও, আর এইভাবে খাওয়ার প্যাটার্নটাকে আমরা যে যেরকমভাবে চাইছি সেরকমভাবে করে যাচ্ছে। ফলে আমাদের গ্লাইসেমিক লোড মানে রক্তের মধ্যে সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে, আর এদিকে সেল সুগার নিতে চাইছে না। ফলে দুটো দিককে আমাদের খুব ব্যালেন্স করতে হবে, আবার খাদ্যের দিকটাকে কমাতে হবে আর শরীরের শক্তির দিকটাকে বাড়াতে হবে। এই দুটো দিককে যদি আমি ব্যালেন্স না করতে পারি তাহলে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা কখনোই ঠিক করতে পারবো না। এবার আসি এই দুটো দিক ছাড়া আর একটা দিক আর ইনসুলিনকে রেজিস্ট্যান্সের জন্য খুব কাজ করে, সেটা হচ্ছে আমাদের স্ট্রেস। আমরা তো প্রায় কথায় বার্তায় আর যখন সুগার কেসগুলো দেখি বলি আপনি স্ট্রেস করবেন না, চিন্তা বেশি করবেন না, স্ট্রেস করলে সুগার বাড়ে। আচ্ছা, স্ট্রেস করলে সুগার বাড়ে কেন?
এই বিষয়টা কিন্তু আমাদের একটু বুঝে নিতে হবে, স্ট্রেস করলে সুগার বাড়ে কেন। তাহলে দুটো দিক আগে স্পষ্ট হয়ে গেল। একটা হচ্ছে খাবার নিয়ন্ত্রণ, আমি এই বিষয়গুলো পরে পরে যখন আলোচনা হবে কীরকম ধরনের সারাদিনের ডায়েট প্ল্যান আমাদের করা উচিত সেই বিষয়ে বলবো। আর শরীরের খরচা করার জন্য কীরকম ধরনের আমাদের শারীরিক শ্রম করা দরকার বা কীরকম ধরনের লাইফস্টাইল আমাদের লিড করা দরকার। কারণ প্রথমেই একদম আলোচনার শুরুতে বলেছি যে এইগুলো হচ্ছে কিন্তু লাইফস্টাইল ডিজিজ। ফলে জীবনযাত্রাকে যদি আমরা সংশোধন না করতে পারি, শুধুমাত্র ভাবি যদি আমরা ওষুধ দিয়ে রুগীকে ঠিক করব, তাহলে কিন্তু এই ধরনের কেসগুলো আমরা একদম সারিয়ে তুলতে পারবো না। এটা কিন্তু মানে খুব কড়া ভাষা হয়ে গেলেও এটা কিন্তু সত্য ঘটনা। আমি এবার আসি 3 নম্বর যে বিন্দুটা আমি বললাম, স্ট্রেস। দেখুন, একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টা বোঝাতে সুবিধা হবে। মনে করুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা গলির মধ্যে ঢুকেছেন, আর গলির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে গলির ওই প্রান্ত থেকে বা গলির ভেতর থেকে একজন বলছে, আর দাদা এগোবেন না, সামনে একটা পাগলা কুকুর আছে, সবাইকে কামড়াচ্ছে। এই যে কথাটা আপনি শুনলেন, শোনার পরে কিছু পরিবর্তন আমাদের শরীরে হতে শুরু করে। কীরকম পরিবর্তন হয় না, প্রথমেই যেই কথাটা শুনে নিলাম আমাদের চোখ পড়ে গেল একটা কুকুরের দিকে। দেখলাম হ্যাঁ, একটা কুকুর ঘ্যাঁ ঘ্যাঁ করে মুখে আওয়াজ করতে করতে আর দাঁত মুখ খিচিয়ে আপনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। আপনি ওই কথাটা প্রথম 2 একবার শুনেছেন, পাগলা কুকুর সবাইকে কামড়াচ্ছে। এই কথাটা শোনার পরেই আপনার কিন্তু ট্যানেল ভিশন হওয়া শুরু করলো। ট্যানেল ভিশন আমার কথার অর্থ কী? যে ট্যানেল ভিশন কথার অর্থ আপনার সব মনোযোগটা শুধুমাত্রই কুকুরটার দিকে এবার ফোকাস হয়ে গেল। আপনি কিন্তু শুধু কুকুরটার দিকে লক্ষ্য করছেন, কুকুরটা কি আপনার দিকে কীরকমভাবে আসছে, কী স্পিডে আসছে, কীরকমভাবে আসছে, এই দিকটার ওপর শুধু নজর, আর কোনো দিকে আপনার নজর নেই। অন্যদিকে এবার ওই যারা এতক্ষণ চেল্লাচ্ছিল পাগলা কুকুর আছে কামড়াচ্ছে, এই কথাগুলো আপনার কান থেকে আস্তে আস্তে চলে গেল, আর আপনি শুনতে পাচ্ছেন না। আপনি আপনার শুধু কনসেন্ট্রেশনটা, পুরো ফোকাসটা কিন্তু ওই কুকুরটার দিকে। ব্রেনের মধ্যে তখন দুটো সিগন্যাল কাজ করছে। একটা হচ্ছে হয় কুকুরটাকে কিছু দিয়ে মেরে বা আটকাতে হবে, আর নইলে এই কুকুরটা থেকে বাঁচার জন্য পালাতে হবে। অর্থাৎ হয় ফাইট নয় ফ্লাইট, হয় আপনাকে লড়তে হবে নয় পালাতে হবে। এই দুটো সিগন্যাল আপনার কিন্তু ব্রেন থেকে দিয়ে দিয়েছে। ফলে আপনি ওই কুকুরটার ওপর একদম ফোকাস করে দিয়েছেন, আর আপনার ওই দুটো চিন্তায় মাথায় ঘুরছে যে আমি এর সঙ্গে লড়বো কি পালাবো। এই দুটো কাজের জন্যই কিন্তু আপনার কয়েকটা জিনিস প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? আপনার বেশি শক্তি প্রয়োজন হবে। কারণ আপনি যদি পালাতে যান তাহলেও আপনার পায়ের মাসলগুলো বা সব পেশিগুলো সচল হতে হবে, শক্তি লাগবে। আর কি হতে হবে? আর এক 2 নম্বর বিষয় হবে যে পেশিগুলোকে মজবুত হতে হবে। যদি দৌড়ে পালাতে যান তাহলেও পেশিগুলোকে মজবুত হতে হবে, আর যদি কুকুরগুলোকে মারতে চান, পেটাতে চান, তাহলেও পেশিগুলোকে মজবুত হতে হবে। ফলে পেশিগুলো আপনার মজবুত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর কি হবে না, আপনার প্রচুর পরিমাণে শক্তির নিডস পড়বে, মানে শক্তির চাহিদা বেড়ে যাবে। এই শক্তি কে দেবে? এই শক্তি দেবে শরীরের সেলের মধ্যে যে শক্তি আছে সেই শক্তি সাফিসিয়েন্ট নয়। তখন আপনার কিডনির ওপরে সুপ্রানেল গ্ল্যান্ডস থেকে আর স্ট্রেস হরমোন বা অ্যাড্রিনালিন ক্ষরণ হবে। এই অ্যাড্রিনালিন আর লিভারকে সংকেত পাঠাবে যে আমার শক্তি চাই, শক্তি দাও, শক্তির যোগান দাও। তখন লিভার নিওগ্লুকোজিনেসিস শুরু করবে। নিওগ্লুকোজিনেসিস সবাই জানেন, অর্থাৎ প্রোটিন এবং ফ্যাটগুলোর ভেঙে গিয়ে আর সুগারে কনভার্ট হবেন, মানে নিওগ্লুকোজিনেসিস তৈরি হবে, মানে সুগার বা শক্তিতে কনভার্ট হয়ে যাবে। লিভারে যা প্রোটিন আর ফ্যাটের জমা ছিল সেগুলো কনভার্টার হবে। ফলে ওই শক্তি আর শরীরের মধ্যে আসতে শুরু করবেন। এবার আপনি কি করবেন? পালাতে শুরু করলেন। হ্যাঁ, এইখানে আমি তো বললাম দুটো বিষয়, যে ব্রেন দুটো সিগন্যাল দিচ্ছে, একটা হয় পালাতে হবে আর নইলে লড়তে হবে, তার জন্য মাসল শক্ত হচ্ছে, শক্তির চাহিদা তৈরি হলো। আর একটা জিনিস হয়, এই শক্তির সাপ্লিমেন্ট যাতে ঠিকঠাক চলতে থাকে, শরীরের কিছু ভাইটাল অর্গান, যে অর্গানগুলোর কাজ ওই সময় প্রয়োজন হয় না, সেই ভাইটাল অর্গানগুলোর কাজ কিন্তু শরীর শাটডাউন করে দেয়, বন্ধ করে যায়। যেরকম ধরুন
রিপ্রোডাক্টিভ অর্গান। এই সময় রিপ্রোডাক্টিভ অর্গানের কোনো কাজ থাকে না, ফলে রিপ্রোডাক্টিভ অর্গান পুরো শাটডাউন হয়ে যায়। এই সময় রিপ্রোডাক্টিভ অর্গান কোনো কাজ করে না। ডাইজেস্টিভ সিস্টেম পুরো শাটডাউন হয়ে যায়। এই সময় কোনো আপনার খিদে বোধ থাকবে না, ওই সময় খিদে ডাইজেশন অর্গানের কোনো কাজ থাকবে না। আর কি হবে, যে সেন্সেসারি অর্গানসগুলো আছে আপনার কান, চোখ, টেস্ট, এইসব মানে এইসব সেন্সেসারি অর্গানগুলো কাজগুলো শাটডাউন হয়ে যায়। ওই জন্য আপনি কানে আর কিছু শুনতে পাচ্ছেন না। ব্রেনের বেশিরভাগ ফাংশন বন্ধ হয়ে যায় ওই সময়। যদি আপনি ওই মুহূর্তে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, আছে বলতো বাবা 5 আর 9 আর 7 যোগ করলে কথা হয়, এবার দূর ছাড়ো ওসব, এখন যোগ ফোক ছাড়ো, এখন ওই কুকুরটার ওপর আমার ফোকাস, ওর থেকে আমি কীভাবে পালাবো আর অন্য লোকে কীভাবে আটকাবো। ফলে সব দিক দিয়ে সব কাজগুলো আর শরীরের ইম্পর্টেন্ট অর্গানের কাজগুলো সব কিছু শাটডাউন হয়ে গেছে। কাজ বেড়ে গেছে কার? কাজ বেড়ে গেছে রেসপিরেটরি অর্গানের। সে বেশি করে অক্সিজেন সাপ্লাই করার জন্য জোরে জোরে পাম্প করতে শুরু করেছে। কাজ বেড়ে গেছে কার? হৃৎপিণ্ডের। হার্ট জোরে জোরে পাম্প করছে তখন রক্তকে সারা শরীরে সরবরাহ করার জন্য, যাতে প্রত্যেকটা সেলের মধ্যে ভালো করে আর শক্তিকে পৌঁছে দেওয়া যায়। এই কাজগুলো দ্রুত হয়ে গেছে। এবার আপনি দৌড়াচ্ছেন, দেখছেন না কুকুরটাকে আটকানো যাবে না, দৌড়াচ্ছেন। দৌড়ে দৌড়ে গিয়ে কোনো একটা জায়গায় একটা ঘর পেয়েছেন খোলা, সেই ঘরের ভেতরে ঢুকে দরজাটাকে বন্ধ করে দিয়েছে, দিয়ে এবার ভেতরে বসে গেছে, কোনো জায়গায় বসেছেন। এই যখন ভেতরে গিয়ে বসেছেন তখন কিন্তু আপনার অন্যান্য অর্গানগুলো কাজ শুরু হয়েছে। এবার আপনার জল পিপাসা পাচ্ছে, গলা শুকিয়ে গেছে, জল পিপাসা পাচ্ছে, আপনি জল খাচ্ছেন, খিদে পাচ্ছে, আপনার হৃৎপিণ্ড আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, আপনার ফুসফুসের দ্রুততা ধীরে ধীরে কমছে, অন্যান্য কাজগুলো সব স্বাভাবিক হচ্ছে। এইটা হলো একটা স্ট্রেসফুল কন্ডিশনের অবস্থা। সেই সময় আপনাদের শক্তি, দৌড়ে যে পালাচ্ছি, এত যে আমাদের শক্তি লাগছে, সেই শক্তিটা তৈরিও হচ্ছে বেশি করে, আর শক্তিটা ক্ষরণও হচ্ছে বেশি করে, ক্ষয়েও যাচ্ছে, চলেও যাচ্ছে বেশি করে, ফলে একটা শক্তির ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা কোনো ইমাজিনারি, এটা তো একটা রিয়েল স্ট্রেসের কথা আমি উদাহরণ দিলাম, একটা স্ট্রেস, সত্যিকার একটা বিপদের সামনে আপনি পড়েছেন, সেখান থেকে আপনাকে প্রচুর শক্তি খরচা করে পালিয়ে আসতে হয়েছে, ওই জায়গা থেকে শক্তি ব্যয় হয়েছে, ক্ষরণ হয়েছে। কিন্তু যখন আপনি স্ট্রেসে পড়ছেন তখন কিন্তু সব এই ঘটনাগুলোই ঘটছে, ব্রেন কিন্তু ঠিক এভাবেই চলছে, কিন্তু আমরা সেই শক্তিটাকে ক্ষরণ করতে পারছি না। সারাদিন বসে বসে শুধু ভেবে যাচ্ছি এইটা হলে কি হবে, ওইটা হলে কি হবে, এইটা না পেলে কি হবে, ওইটা পেলে কি হবে, এরকম নানা ধরনের স্ট্রেস আমরা তৈরি করছি। আর ব্রেন ঠিক ওই রকম সিগন্যাল দিয়েই ওই ধরনের কাজগুলোই করে যাচ্ছে। ওই জন্য প্যানিক অ্যাটাক তৈরি হয় কখন কখন, হৃৎপিণ্ড এমন সজোরে চলতে থাকে যেন বন্ধ হয়ে যাবে, দম জোরে জোরে পড়তে থাকে, আর আমাদের সব কটা মানে লিভার থেকে নিওগ্লুকোজেনেসিস হতে শুরু করে, ফলে সুগার লেভেল আরও বাড়তে শুরু করে দেয়। একটা ছোট্ট এক্সারসাইজ, 2 মিনিটের একটা এক্সারসাইজ আপনারা করলে, যদি আপনারা একটু ফলো করেন, দেখবেন ঠিক কীরকম ইমাজিনেশন জিনিস এবং ন্যাচারাল জিনিসের ব্রেন একই রকম কাজ করে। একটা ছোট্ট এক্সারসাইজ আপনারা করলে বুঝতে পারবেন। আপনারা চোখ বন্ধ করুন, 2 মিনিটের একটা এক্সারসাইজ দিচ্ছি, আপনারা একটু ট্রাই করে দেখুন। দেখুন ব্রেন কীরকম স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই সাধারণ অ্যাক্টিভিটি আর এই ইমাজিনারি অ্যাক্টিভিটির ওপর আর একই রকম রিয়াকশান করে। চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে আপনারা যেখানে বসে আছেন এবার ভাবতে শুরু করুন। ভাবুন আপনি ওখান থেকে উঠছেন, উঠে আপনি আস্তে আস্তে আপনাদের রান্নাঘরের দিকে যাচ্ছেন। রান্নাঘরের দিকে যাচ্ছেন, রান্নাঘরের দরজা খুলে ভেতরে ঢুকলেন, দেখলেন একটা পাতি লেবু পড়ে আছে আর একটা তেঁতুল পড়ে আছে। আপনি ওই তেঁতুলটা আর পাতি লেবুটাকে একটা ছুরি দিয়ে কাটলেন, কেটে একটা বাটির মধ্যে অল্প একটু ওই পাতিলেবুর রসটাকে ভালো করে চটকালেন। অনেকখানি রস হয়েছে, ওর মধ্যে একটু তেঁতুলটাকেও ভালো করে একটু চটকে নিলেন। এবার ওইটা রং একটু হালকা সবুজ, একটু কালচে মতো রং হয়েছে। এবার ওই বাটিটায় যে রসটা আছে সেই রসটাকে নিয়ে ভাবুন আপনি জিভে ফেলছেন, জিভের মধ্যে দিচ্ছেন। এবার আস্তে আস্তে চোখ খুলুন। যারা যারা এই এক্সারসাইজটা করেছেন তারা খেয়াল করুন তাদের কিন্তু লালা সিক্রেশন হতে শুরু করে দিয়েছেন। আপনি কিন্তু তেঁতুল খাননি, আপনি কিন্তু লেবুর রসটা খাননি, কিন্তু ওই স্বাদ আপনার ব্রেনে পৌঁছে গেছে। আপনাদের ব্রেন কিন্তু আর ওই স্যালাইভেশন শুরু করে দিয়েছে। আর স্ট্রেসের ক্ষেত্রেও কিন্তু ঠিক
সিমিলার ঘটনা ঘটে। আমরা এই মাথায় যখন এই জিনিসগুলো ভাবতে শুরু করি, আমাদের ব্রেন কিন্তু সিমিলার সিগন্যাল পাঠাতে শুরু করে, আর পাঠিয়ে এইভাবেই আমাদের মধ্যে কিন্তু সুগারকে বাড়িয়ে তোলে। তাহলে স্ট্রেস একটা বড় ফ্যাক্টর। তাহলে আমরা ম্যানেজমেন্টে যখন আসবো, ম্যানেজমেন্ট পার্টে যখন আসবো, তখন আমরা এই তিনটে জিনিসকে নিয়ে কিন্তু ম্যানেজমেন্টে আলোচনা করব, যে কীভাবে আমরা ডায়াবেটিস একটা কেসকে স্ট্রেস রিলিফের জন্যে পরামর্শ দিতে পারি এবং চিকিৎসায় সহায়ক হবে এমন কিছু লাইফস্টাইল দিয়ে তার ডায়েট এবং তার শক্তিক্ষরণকে কাজে লাগাতে পারি। এইটা একটু যখন আলোচনা হবে তখন তো বলবোই, তার আগে একটা ছোট্ট হিন্টস দিয়ে রাখি। এই বিষয়টা কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়। হ্যানিম্যানের যে ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ, এটা এত বিউটিফুল। যারা চিকিৎসা জগতে দীর্ঘদিন লেগে আছেন তারা এটা অনুভব করেন যে সব জিনিস সবার জন্য সমান নয়। আপনার ক্ষেত্রে যে খাবারটা উপযুক্ত আর একজনের ক্ষেত্রে সেই খাবারটা উপযুক্ত নাও হতে পারে। ফলে এই ডায়েট অ্যান্ড রেজিমেন্টের যে ডায়াবেটিসে আমরা ঢুকবো, সেই ডায়াবেটিসের আমাদের খাদ্য নিয়ন্ত্রণ করার যে জায়গাটা, শক্তি ব্যয় করার যে জায়গাটা এবং স্ট্রেস রিলিফের যে জায়গাটা, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল আমাদের আলাদা আলাদা রকমভাবে ভাবতে হবে। আর আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টাও করব। একটা ছোট্ট কথা বলি, এই ধরুন আপনি সবাইকে, যেই ডায়াবেটিস বেড়ে গেছে 300-400 মতন সুগার লেভেল রয়েছে, আপনি খুব ভালো করে বললেন যে আচ্ছা আপনি তাহলে খুব ভালো করে ব্যায়াম করুন, খুব ভালো করে দৌড়ান, মাঠে দৌড়ান, জগিং করুন, শরীর শ্রম করুন, অনেক ঘাম বার করুন শরীরে। এক্ষেত্রে কিন্তু সাবধান থাকবেন। এক্ষেত্রে কিন্তু যদি রক্ত অ্যাসিডিক হয়ে পড়ে, মানে আমরা এই যে শ্রম করছি, প্রচণ্ড শ্রম করছি, আমাদের কিন্তু ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ হতে শুরু করবে। ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ হয়ে আমাদের এই যে মাসলগুলো ক্র্যাম্প ধরে, ল্যাকটিক অ্যাসিড ডিপোজিট হয়ে যে ক্র্যাম্প ধরে, সেই অ্যাসিড ভাব যদি রক্তে চলে যায় কোনো রকমভাবে, তখন কিন্তু মহা বিপদ হতে পারে। কিটো অ্যাসিডোসিস, যেগুলো আমরা জানি, হয়তো অনেক চিকিৎসকই এই কথা শুনেছে, যে এতে রোগী সেন্সলেস পর্যন্ত হয়ে যেতে পারে, কোমা পর্যন্ত চলে যেতে পারে। ফলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের খুব সতর্ক হতে হবে যে কীরকম রেঞ্জের ডায়াবেটিস থাকলে, কীরকম রেঞ্জের সুগার থাকলে তাকে কতখানি শ্রম দিতে হবে, কতখানি ডায়েট বিষয়ে আমাদের সচেতনতা দিতে হবে, কতখানি শরীরে আর স্ট্রেস বিষয়ে আমাদের তাদেরকে আর ম্যানেজমেন্টের মধ্যে রাখতে হবে। এগুলো পরে পরে আমরা আলোচনাতে আসব। আজকে আমরা শুধু আর একটা বিষয় বলে আজকের আলোচনা শেষ করব, তারপরে পরের দিনকে আবার আলোচনা হবে। যে ডায়াবেটিসকে আমরা চিকিৎসা করতে গেলে যদি আর্লি ডায়াগনোস করতে পারি, খুব প্রথম দিকেই যদি ডায়াগনোস করতে পারি, এবং হোমিওপ্যাথদের পক্ষে এটা করা কিন্তু খুব সহজ। বর্তমান দিনে অ্যালোপ্যাথ ডাক্তার এরকমভাবে ডায়াগনোস করার চেষ্টা করছে, কিন্তু হোমিওপ্যাথরা কিন্তু দীর্ঘদিন ধরে এই সূত্র আমাদের হাতে রয়েছে, কিন্তু আমরা চিকিৎসা ক্ষেত্রে গিয়ে আর তার প্রয়োগ করতে পারি না। বইকে, তত্ত্বকে, নীতিকে আমরা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখি। প্র্যাকটিস লাইফে নেবে বইয়ের নীতিগুলোকে ইমপ্লিমেন্টেশন, সেগুলোকে কাজে লাগাতে গিয়ে কিন্তু আমরা ব্যর্থ হই। ভাইটাল ফোর্স শুনেছি, পড়েছি, জানি, কিন্তু ভাইটাল ফোর্স একটা রোগীর মধ্যে কীভাবে আমরা পর্যবেক্ষণ করব, ভাইটাল ফোর্সটা কীরকম, কতখানি শক্তিশালী আছে সেটা বুঝবো, এই ধারণা কিন্তু আমরা তৈরি করে উঠতে পারি না। মায়োজোম সম্বন্ধে পড়েছি, মায়োজোম সম্বন্ধে জ্ঞান আছে, জানি, কিন্তু একটা রোগীর মায়োজমেটিক স্ট্যাটাসটা এখন কী আছে, কোন মায়োজোমটা প্রমিনেন্ট হয়ে দেখা দিচ্ছে, সেটাকে বোঝার ধারণা আমরা প্র্যাকটিক্যালি অনেক সময় করতে পারি না। সেখানে কিন্তু হোমিওপ্যাথিকদের ব্যর্থতা শুরু হয়। সেরকম ডায়াবেটিস ম্যালাইটিস ক্ষেত্রেও আমরা যদি আর্লি ডায়াগনোস করতে না পারি, তাহলে কিন্তু অনেক ডায়াবেটিস ম্যালাইটিস কেসকে আমরা অনেক জটিল অবস্থায় যাওয়ার অনেক পূর্বেই তাদেরকে আরোগ্যের রাস্তায় নিয়ে আসতে পারি। দেখুন, আমরা কিন্তু মানে প্র্যাকটিস অফ মেডিসিনে পড়েছি পলিডিপসিয়া, পলিফেজিয়া, পলিউরিয়া, এই তিনটে বিষয়কে আমরা পড়েছি ডায়াবেটিসের সূত্রপাত হিসেবে ধরেছি। কিন্তু আমার মনে হয়, আপনারাও চিন্তা করবেন, এটা কিন্তু ডায়াবেটিসের প্রাথমিক সিমটমস নয়, প্রথম দিকের লক্ষণ নয়।
কারণ এই সবকটা লক্ষণই কিন্তু ডায়াবেটিসের পূর্ণতা প্রাপ্ত হওয়ার পরই এই লক্ষণগুলো তৈরি হয়। দেখুন, যখন রক্তের মধ্যে সুগার আমাদের বেড়ে গেছে, রক্তের মধ্যে সুগার অনেকখানি বেড়ে গেছে, তখন রক্তের সেলও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে দিচ্ছে, সেলের মধ্যে সুগার ঢুকছে না। এই সময়তেই কিন্তু আর রক্তের মধ্যে অতিরিক্ত যে সুগার সেটা শরীর বার করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শরীর বার করবে কিভাবে? আর একটা আউটলেট, সেটা হচ্ছে ইউরিন। ইউরিনের মধ্যে দিয়ে শরীর কিন্তু তখন আর প্রচুর পরিমাণে সুগারকে পাস আউট করে দিতে শুরু করে। তখন আমাদের পলিউরিয়া শুরু হয়, মানে শরীর অতিরিক্ত পরিমাণে ইউরিনের মাধ্যমে অতিরিক্ত আর শর্করাকে বার করে দিচ্ছে, পলিউরিয়া শুরু হচ্ছে আমাদের। তাহলে পলিউরিয়া কিন্তু সুগার লেভেলটা ডেভেলপ করে যাওয়ার পরে শুরু হচ্ছে। এবার যত পরিমাণে আমরা ইউরিন বার করে দিচ্ছি, ইউরিন ওই সুগারটাকে বার করার জন্য প্রচুর পরিমাণে জলকে অ্যাবজর্ব করে নিচ্ছে, ফলে জলের ডিম্যান্ড আমাদের শরীরে বাড়ছে, ফলে আমরা পিপাসা আমাদের বেড়ে যাচ্ছে, ফলে আমরা খুব বেশি বেশি করে জল খাচ্ছি। তাহলে দেখুন, পলিউরিয়া আর হ্যাঁ, পলিউরিয়া আমাদের যেরকম দেখলাম সুগার বেড়ে যাওয়ার পর, সেরকম পিপাসা যে বেড়ে যাওয়া পলিডিপসিয়া, সেটাও কিন্তু আমাদের আর সুগার বেড়ে যাওয়ার পরে তৈরি হচ্ছে, কারণ জল বেরিয়ে যাচ্ছে, কিডনিতে প্রচুর পরিমাণে জলের মাধ্যমে সুগারটাকে বার করে দিচ্ছে, শরীরের অতিরিক্ত সুগারকে, সেই জন্য আমাদের কিন্তু আর পিপাসা বেড়ে যাচ্ছে। আবার আরেকটা জিনিস দেখুন, যখন আমাদের শরীরের মধ্যে ইনসুলিন বেশি হয়ে আছে, সুগার লেভেল তো বেশি, তার সঙ্গে ইনসুলিন লেভেলটাও বেশি, কারণ সেল রেজিস্ট্যান্স করে বসে আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স করে বসে আছে, শরীরের ইনসুলিন পরিমাণ বেশি, সে ইনসুলিন খাবার খুঁজে যাচ্ছে, যে আমার খাবার চাই, তবে তো আমি ইনসুলিন আমি এটাকে কাজে লাগাতে পারবো, আমার শক্তির মানে আমার রক্তের গ্লুকোজটাকে আমি শরীরে ঢোকাবো, আমার খাবার দরকার, সে আরও খিদে তার বেড়ে যাচ্ছে। তাহলে খিদে বেড়ে যাওয়া, পিপাসা বেড়ে যাওয়া, অতিরিক্ত বারে বারে ঘন ঘন প্রস্রাব হওয়া, এটা কিন্তু ডায়াবেটিসের একটা মানে পরিণত ডায়াবেটিসের রূপ। ফলে এইটা দেখে যদি আমরা ভাবি এবার এই মানে ডায়াবেটিসের আর্লি স্টেজ, তাহলে কিন্তু আমাদের ভুল হবে। তাহলে প্রথম আমরা কী দেখে বুঝবো আর্লি সাইন কোনগুলোকে আমরা ধরবো যে ডায়াবেটিসের আর্লি সাইন? ফার্স্ট আমরা আর্লি সাইন হিসেবে নেব তার ফ্যামিলি হিস্ট্রি। তার ফ্যামিলি হিস্ট্রিকে আমরা খুব বেশি করে গুরুত্ব দেবো। পরিবারের ইতিহাসে যদি ডায়াবেটিস থাকে, যদি টিউবারকুলার মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি হিস্ট্রিতে পাই, তাহলে কিন্তু তার একদম শৈশব পার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ডায়াবেটিস ম্যানেজমেন্টের মধ্যে আস্তে আস্তে রুগীকে রাখার চেষ্টা করব। 2 নম্বর, যদি রুগীর ওভারওয়েট হতে শুরু করে, দেখলাম রুগীর ব্লাড টেস্ট করে দেখলাম সুগার নেই, সুগার নর্মাল, ব্লাড সুগার লেভেল নর্মাল আছে, কিন্তু রুগীর ওয়েট খুব বেড়ে যাচ্ছে, ক্রমশ ওয়েট এত বেড়ে যাচ্ছে, অ্যাবনর্মালভাবে ওয়েট বেড়ে যাচ্ছে, আমরা কিন্তু সজাগ হয়ে যাব। ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস থাকুক বা না থাকুক, আমরা কিন্তু সজাগ হয়ে যাব, রুগীকে কিন্তু ডায়াবেটিস ম্যানেজমেন্টের মধ্যে আস্তে আস্তে রাখার চেষ্টা করব। তার সঙ্গে তো অ্যান্টিমায়াজমেটিক মেডিসিন যেরকম দেওয়ার আমরা আলোচনায় পরে পরে আসবো, সেরকম অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা করব। 3 নম্বর বিষয় আমরা দেখব যে অ্যাকান্থোসিস নিগ্রেসেন্স, অর্থাৎ ঘাড়ে কালো একটা ছোপ পড়ে। দেখবেন যাদের ওয়েট আস্তে আস্তে বাড়তে শুরু করে, বা এখন বর্তমান দিনে আপনারা যারা চিকিৎসা করছেন দেখছেন ওয়েট অত বাড়ছে না, কিন্তু ঘাড়ে ছোপ চলে আসছে, একটা ওয়েট একটু বেশি কিন্তু ঘাড়ে কালো একটা ছোপ চলে আসছে, যাকে অ্যাকান্থোসিস নিগ্রেসেন্স বলে আমাদের মেডিকেল ভাষাতে। সেই কেস যদি আমরা দেখতে পাই, তাহলেও কিন্তু আমরা এটা আর্লি সাইন অফ ডায়াবেটিস মেলিটাস ভেবে আমরা কিন্তু এগোতে শুরু করব। আর একটা বিষয়, যখন সুগার লেভেল তখনও রক্তে বেশি নেই, কিন্তু দেখা যাচ্ছে রুগী বারে বারে তার খিদে পেয়ে যাচ্ছে। দেখবেন আমাদের অনেক মেডিকেল ওষুধও আছে, রুগী ভর পেটটা খেয়েছে, খাওয়ার পরও তার যেন খিদে পাচ্ছে, তার পেট ভরলো না, আবার গিয়ে একটু অল্প করে খাচ্ছে। রাত্রিবেলায় অনেক রুগী উঠে ফ্রিজ থেকে বার করে কিছু মিষ্টি খায়। এরকম ধরনের রুগীরা আপনারা হয়তো চিকিৎসা করতে গিয়ে পান, সুগার টেস্ট করে দেখেছেন সুগার লেভেল নর্মাল আছে, সুগার নেই, ঠিকঠাক আছে, কিন্তু এইগুলোই কিন্তু আর্লি সাইন হিসেবে আমাদেরকে ধরে নিতে হবে। আর একটা জিনিস আর মনে রাখতে হবে চিকিৎসার সঙ্গে সঙ্গে, যে আমাদের এই ঘন ঘন খাওয়ার অভ্যেস, এই ঘন ঘন খাওয়ার অভ্যেস
আমাদের কিন্তু প্যানক্রিয়াসের ওপর অনেক প্রেশার তৈরি করে। অনেক থিওরি আমাদের সমাজে এখন আস্তে আস্তে করে আসছে। কেউ বলছে আর 2 ঘন্টা ছাড়া ছাড়া খাও, কেউ বলছে 6 ঘন্টা ফাস্টিং করো, কেউ বলছে 12 ঘন্টা ফাস্টিং করো, কেউ বলছে দিনের শুরুতে বেশি করে খেয়ে নাও আর দিনের শেষে আস্তে আস্তে করে হালকা করে খাবার খাও। এই বিভিন্ন ডায়েট রেজিমেন্টের বিষয়গুলো নিয়ে আমরা পরে হয়তো ডায়াবেটিসকে আলোচনা করতে গিয়ে আসবো। কিন্তু একটা জিনিস ওই আলোচনার সুবিধার জন্য আজকেই একটু বলে রাখতে চাই যে আমাদের খাবারের সঙ্গে প্যানক্রিয়াসের সম্পর্কটা কীরকম। আমরা যেই একটা খাবার খেলাম, একটা শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ কার্বোহাইড্রেট যেই আমাদের স্টমাকে গেল, প্যানক্রিয়াসের যেই সংকেত গেল কার্বোহাইড্রেট খাবার আমাদের স্টমাকে এসছে, প্যানক্রিয়াস কিন্তু এক ঝটকায় অনেকগুলো করে ইনসুলিন আমাদের শরীরে ছেড়ে দেয়। এবং এই ঝটকা মেরে যে শুরু করলো ইনসুলিন সিক্রেশন শুরু করলো, এই সিক্রেশন শুরু করার পরে কিন্তু 3 থেকে 4 ঘন্টা এ অল্প করে আরও ইনসুলিন সিক্রেশন করতে থাকে। অর্থাৎ আপনার পাখা একটা চলছে, পাখার সুইচটা যেই অফ করে দিলেন, পাখাটা কিন্তু ধুম করে বন্ধ হয়ে যায় না। পাখাটা সুইচটা অফ করে দেওয়ার পরে পাখাটা আস্তে আস্তে ঘুরতে তারপরে বন্ধ হয়। প্যানক্রিয়াসও ঠিক এরকমভাবে আমাদের ইনসুলিন সিক্রেশন করে। ইনসুলিন যে আমাদের যেই কার্বোহাইড্রেট খেলাম, এক ঝটকা প্রথমে একটা দমকা ইনসুলিন বার করে দিল, দেওয়ার পরে ধীরে ধীরে অল্প করে ইনসুলিন বার করতে 4 থেকে 5 ঘন্টা পরে গিয়ে ইনসুলিন সিক্রেশন বন্ধ হয়ে গেল। এবার ভাবুন, আপনি যদি 2 ঘন্টা ছাড়া কিছু খাবার খান এবং তার মধ্যে কার্বোহাইড্রেট কম্পোনেন্ট থাকে, তাহলে আমাদের প্যানক্রিয়াসকে কীভাবে আপনি খাটাচ্ছেন, কীভাবে আপনি প্যানক্রিয়াসের ওপর চাবুক মারছেন, এটা আপনাদের চিন্তার মধ্যে রাখলাম। আর আজকের আলোচনা আমি এখানেই শেষ করব, কারণ আজকে আলোচনার পর্বে আর আধ ঘন্টা তো সময় আছে। সেই আধ ঘন্টার মধ্যে সংযোজন পর্ব বা কিছু যদি প্রশ্ন উত্তর থাকে বা কিছু ডাউট কিছু জায়গা থাকে, সেই বিষয়ের জন্য একটু সময় রাখার কথা আমাদের হয়েছে। ফলে সেই বিষয় অবধি থাকলেও আজকে আমরা পুরো বেসিক্যালি ডায়াবেটিস ম্যালাইটাসের আর ফিজিওলজিটা ভালো করে বুঝে নিলাম। পরের দিনকে আরও ভালো করে আমরা ফিজিওলজি থেকে হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ এবং ম্যানেজমেন্টের দিকগুলো ধীরে ধীরে আলোচনা করব, আর আরও ডিটেলসে ডায়াবেটিসকে আমরা একটুখানি বুঝবো, এই আশা রাখলাম। নমস্কার। অনেক গুরুতর আলোচনা আমরা শুনলাম, আর এই আলোচনা আজকে আমাদের শুরু হলো যেরকম আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমাদের এই যে বিষয় হাইপারগ্লাইসিমিয়া, এটা একটু বিস্তৃতভাবে যেহেতু আমাদের এখানে আলোচনা হবে, তাই হয়তো আরও 1-2 ক্লাস লাগবে, কারণ আরও ডায়েট বক্তা যে বিষয়গুলো বললেন যে এর যে ম্যানেজমেন্ট, তো হোমিওপ্যাথিকের যে ম্যানেজমেন্ট হয় সেই ম্যানেজমেন্ট